ফাঁকিবাজিতে অনেক হলো, এবার পড়াশোনা। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী। আজকে অনেক দিন বাদে নতুন একটি উপস্থাপনা এসে হাজির হয়েছি। বেশ অনেক দিনের বিরতি। এই বিরতিটা নেওয়া হয়েছিল, তার নানান রকম কারণ ছিল। সেই কারণগুলোকে না বলে আমি আজকের মূল উপস্থাপনায় যাই। আজকে এই উপস্থাপনায় মূলত একটি বইয়ের পাঠ্য প্রতিক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব। পাঠ্য প্রতিক্রিয়া বা পাঠ্য অভিজ্ঞতা, এই দুটি শব্দ ব্যবহার করলেই মনে হয় ভালো হবে বুক রিভিউ বলার থেকে। কারণ বইটির রিভিউ করার জন্য যে শিক্ষা, যে অভিজ্ঞতা দরকার, সেটা আমার নেই বলে আমি মনে করি বা বিশ্বাস করি। তো আমি যে বইটি নিয়ে কথা বলবো, সেই বইটি কোন বই আপনারা থাম্বনেল দেখে জেনেই গেছেন, তবু আমি বলি। সেই বইটি হচ্ছে স্বপ্নময় চক্রবর্তীর লেখা জলের উপর পানি। এই বইটি পড়তে পড়তে আমার কি মনে হয়েছে, আমি কি ভেবেছি, আমার কি অনুভূতি তৈরি হলো, কত কি অভিজ্ঞতা হলো এই বইটি পড়ে, সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে বইটা দেখিয়ে নেওয়াটা দরকার। এই হচ্ছে বইটি, জলের উপর পানি। এখন যে বইটি প্রকাশিত হয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়ার পর, সেই বইটির মধ্যে এখানে লেবেল করা থাকে যে 2023-এ এই বইটি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। কিন্তু যেহেতু তার ঠিক একটু আগে বইটা আমার কেনা, তাই ওই ব্যাপারটা নেই। এটি দেশ থেকে প্রকাশিত এবং আমার কাছে থাকা বইটির মুদ্রিত মূল্য 550 টাকা। বর্তমান মুদ্রিত মূল্য 650 বা 700 এই রকম একটা জায়গায় গেছে। খুব একটা বেশি মূল্য বৃদ্ধি হয়নি এই বইটার। তবে এই বইটার মূল্য, মানে মুদ্রিত মূল্য বা অঙ্কের মূল্য যদিও বা বৃদ্ধি না হয়ে থাকে, খুবই ভালো বিষয়। কিন্তু এই বইটার মূল্য পাঠক মহলে অনেক বেশি। জলের উপর পানি পড়তে পড়তে আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই অভিজ্ঞতা এক করুণ কাহিনী বলতে পারে, বা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের ইতিহাসকে একবার ফিরে দেখে নেওয়ার কথা হতে পারে। আবার বলা যেতে পারে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখ দিয়ে 1905 সাল থেকে 2000 সাল পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালটা এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। আর একটু যদি বলি তাহলে বলা ভালো যে বিংশ শতাব্দীর ইতিহাস, রূপ, তার চরিত্র সবটাই এই উপন্যাসে চিত্রিত করেছেন লেখক। আবার এই বইটা যে অভিজ্ঞতা আমাকে দিয়েছে, তাতে আমার এবং আমার আশেপাশে থাকা বিভিন্ন মানুষদের প্রতি আমার এক অদ্ভুত ধারণাও তৈরি করেছে। এবার জলের উপর পানি উপন্যাসের মূল বিষয়বস্তুতে যাব, কিন্তু তার আগে আরো দুটি কথা, যে দুটি না বললেই নয়। এই বইটির আগে একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল, যেটি স্বপ্নময় চক্রবর্তীর লেখা প্রথম উপন্যাস, এবং উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল শারদীয়া আনন্দবাজার পত্রিকায় 1398 সালে। চতুষ্পাটি নামক একটি উপন্যাস, যেটি স্বপ্নময় চক্রবর্তীর প্রথম লেখা উপন্যাস। ওই উপন্যাসে আমরা বেশ কিছু চরিত্রদের পাই, যে চরিত্রগুলি কিন্তু আমরা এই উপন্যাসেও পাই। তাই এই উপন্যাসটিকে আমরা চতুষ্পাটির পরবর্তী অংশ বা খণ্ড বা পর্ব বলতে পারি। কিন্তু এটিকে শুধুমাত্র জলের উপর পানি শুধু একাও যদি পড়েন, কোনো রকম ভাবে নিরাশ বা কিছু একটা ছেড়ে এসেছি এই রকম মনে হবে না। স্বতন্ত্র একটি উপন্যাস হিসেবেও পড়া যেতে পারে, আবার চতুষ্পাটি পড়েও এই উপন্যাসটি পড়া যেতে পারে। এবার চলে আসি এই উপন্যাসের বিষয়বস্তু নিয়ে। দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যা এই উপন্যাসটিতে ধরা পড়েছে। এই উপন্যাসটির মধ্যে আমরা যেটা পাই, প্রথমেই আমি বলেছি যে 1905 সালের বঙ্গভঙ্গের কথা পাই। তার পরবর্তীতে যা যা ঘটছে বাংলা তথা গোটা ভারতবর্ষের ইতিহাসে, সেই ছবি সাল অনুযায়ী লেখক এই উপন্যাসে তুলে ধরেছে। রাজনীতি এবং ইতিহাস কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই উপন্যাসে, এবং আমরা বা মানুষ, আমাদের জীবন সবটাই কিন্তু দাঁড়িয়ে থাকে এই সমাজের উপর। আর সমাজ মানে অবশ্যই রাজনীতি এবং পূর্ব ইতিহাস, সব মিলিয়ে একটা সমাজ গঠিত হয়, সমাজ বয়ে চলে, সমাজ এগিয়ে চলে। সেই রূপটা এই উপন্যাসে পাবো। দুটি ধর্মের ভিত্তিতে একটি দেশ ভাগ হয়ে যাওয়া, এই ঘটনা, এই ইতিহাস আমাদের সকলেরই জানা।
এই যে দুটি ধর্মের ভিত্তিতে একটি দেশ ভাগ হয়ে যাচ্ছে, আর এই দেশ ভাগের পরবর্তী যে সমস্যা, কত মানুষ উদ্বাস্তু হয়ে যাচ্ছে, কত মানুষ ওই দেশ থেকে বিতাড়িত হয়ে পশ্চিম বাংলায় আসছে, কত মানুষ পশ্চিম বাংলা থেকে নানান রকম ভয় বা ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে যাচ্ছে বা চলে যাচ্ছে ওই বাংলায়, এবং সেখানে গিয়ে তাদের কি পরিস্থিতি হচ্ছে, কিংবা পূর্ব বাংলা থেকে যখন পশ্চিম বাংলায় আসছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাদের কি কি পরিস্থিতি হচ্ছে, কি কি পরিস্থিতি ফেস করতে হচ্ছে, সেই রূপ এখানে চিত্রিত হয়েছে। প্রথম অবস্থায় আমরা জানি যে ধর্মের ভিত্তিতে বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি দেশ ভাগ হয়ে গেল। রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বের নাম এখানে উঠে আসে, যেমন জিন্না, নেহেরু, তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই আমাদের এই দেশ ভাগ হয়ে গিয়েছিল। এবং এই যে দেশ ভাগ হলো, এই দেশ ভাগের ক্ষেত্রে জিন্নার দিক থেকে কি কি সাইকোলজি কাজ করেছে সেটা লেখক ব্যাখ্যা করেছেন। জননীপুর পানি এই উপন্যাসে দেখিয়েছেন যে জিন্না চেয়েছেন যে তার নিজস্ব একটি দেশ হবে, তিনি প্রধানমন্ত্রী হবেন, তাই তার একটা খিদে ছিল যে দেশটা ভাগ হোক। আবার অন্যদিকে নেহেরুর ক্ষেত্রেও তাই, সেও চায় একটা গদি, একটা শাসন করব, এই একটা লোভ, এই একটা ক্ষমতার আশা আকাঙ্ক্ষা যেন তাদেরকে তাড়িত করেছিল, এবং সেই জায়গা থেকেই যে একটি দেশকে কেটে দিয়েছিলেন, একটা পেন দিয়ে যেন শুধু ছিঁড়ে দিয়েছিলেন। তাদের কাছে হয়তো শুধুমাত্র একটা পেন বা পেন্সিল দিয়ে একটা ম্যাপকে কেটে দেয়া, কিন্তু কত মানুষের জীবন, কত মানুষের সম্পর্ক, কত মানুষের পরিবার নষ্ট হয়ে গেছে এই দেশভাগের ভিত্তিতে। এই উপন্যাসে শুধুমাত্র দেশ ভাগ বা উদ্বাস্তুর সমস্যা দেখবো তা না, প্রতিটা রাজনৈতিক ব্যক্তিত্বের যে কি কি মনস্তাত্ত্বিক ভিত্তি থাকতে পারে সেটাও লেখক কিন্তু চিত্রিত করেছেন বা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন প্রতিটা পাতায়। মানে এই উপন্যাসটা একবার পড়ে আপনি থেমে থাকতে পারবেন না, এই উপন্যাসটা বারবার পড়ার উপন্যাস। আমি হয়তো আরো একবার পড়বো, এবং সময় নিয়ে পড়তে হবে, মানে আজকে পড়লাম ধরলাম এবং কালকেই শেষ করতে হবে, পরশুদিনই রিভিউ করতে হবে, এই রকম কিন্তু এই উপন্যাসটি নয়। এই উপন্যাসটি সময় নিয়ে ধীরে ধীরে ইতিহাসের সাথে নিজেকে ফেস করে করে একটি এগিয়ে চলার উপন্যাস, এবং তার সাথে সাথে সেই সময় সমাজবিহীন তো ইতিহাস হতে পারে না, সমাজ, ইতিহাস, রাজনীতি সবটা মিলিয়েই একটা জীবন, একটা গোটা জীবন। যখন আমি এই চরিত্রগুলোর সাথে সাথে যাচ্ছি, তখন সেই সময়ের যে অনুভূতি, তাদের যে বেদনা, আমি একটা পেন কালি শেষ হয়ে গেলে ফেলে দিতে পারি না, মনে হয় আহা পেনটা আমার সাথে এতদিন আছে। তারা গোটা বাড়ি ছেড়ে দিয়েছে, যে গাছের তলায় বসে হয়তো সন্ধ্যা যাপন করতো বা বিকাল বেলা কাটাতো, বা যে মাঠে ছেলেপিলেরা খেলা করতো, যে পুকুরে মাছ ধরতো, যে পুকুরের মাছ সব থেকে প্রিয়, সেই পুকুর, সেই মাছ, সেই গাছ, সেই সুপুরি গাছ, সেই নারকেল গাছ ছুড়ে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে একটা অন্য জায়গায়, একটা অনিশ্চয়তার পথে হেঁটেছে একটা গোটা দেশের মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। তারা যেই পারলো, এবং আসার পরে তারা কিভাবে পশ্চিমবঙ্গের মানুষের সাথে অ্যাডজাস্ট করছে, বা পশ্চিমবঙ্গ কতটা উদারতার সাথে তাদেরকে গ্রহণ করছে, আবার কিছু কিছু জায়গায় অনুদারতাও দেখা গেছে, সেই রূপ এখানে চিত্রিত করেছে। বিংশ শতাব্দীর কথা যখন বলছি, সেখানে শুধুমাত্র ভারত পাকিস্তান ভাগ হয়েছে তা তো না, পাকিস্তান ভেঙেও বাংলাদেশ হয়েছে। এই যে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো, সেই ক্ষেত্রে বলা ভালো যে যার নেতৃত্বে হয়েছিল তিনি হচ্ছেন মুজিবুর রহমান, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা চরিত্র বলা যায়, এবং তাকে কতটা যন্ত্রণা ফেস করতে হয়েছে বা তার পরিবারের কিভাবে মৃত্যু হয়েছে সেই রূপটা তিনি তুলে ধরেছেন। কিভাবে, কেন, কোন জায়গা থেকে বাংলাদেশ গঠিত হলো, কোন জায়গা থেকে বাংলাদেশ তৈরি হলো, কিসের চাহিদায়। এবং এখানে শুধুমাত্র বাংলাদেশ গঠন বা পাকিস্তান বা ভারতবর্ষ, এই যে তিনটি দেশের ভাগাভাগি হওয়া বা তিনটি দেশ গড়ে ওঠা তা না, ভাষার ভিত্তিতে যখন একটি দেশ গঠিত হচ্ছে তখন কি নিদারুণ কষ্ট যন্ত্রণা সহ্য করার পর বাংলাদেশ তৈরি হচ্ছে তার রূপ চিত্রিত হয়েছে। শুধু তাই নয়, ভারতবর্ষে আমরা সকলেই জানি ভারতবর্ষ নানা ভাষার, নানা ধর্মের দেশ। যখন ভারত পাকিস্তান ভাগ হচ্ছে তখন ভারতবর্ষের অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা বিহারি মুসলিম, তারা কি করলেন, তারা ভাবলেন যে আমাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। এই যে তারা পাকিস্তানে চলে গেলেন, কিন্তু সেখানে গিয়েও তাদের ঠাঁই হলো না, এবং তার ফলে তাদের যে নির্মম যন্ত্রণা ফেস করতে হয়েছে সেইটা, অর্থাৎ শুধুমাত্র কোনো একটি জাতি বা কোনো একটি ধর্মের ভিত্তিতে আলোচনা, সেটা কিন্তু এই উপন্যাসে নেই।
পুরো বিংশ শতাব্দীর ইতিহাস আমরা এই উপন্যাসটির মধ্য দিয়ে জেনে নিতে পারি। এই উপন্যাসে আমরা দেখবো ধর্মের ভিত্তিতে মানুষ কতটা নৃশংস হয়ে উঠতে পারে, আবার এই ধর্মই কিভাবে দুটি মানুষকে এক করে দিয়েছে। এই উপন্যাসের প্রধান চরিত্র বা অন্যতম প্রধান চরিত্র হচ্ছে বিলু। এই চরিত্রটি এই উপন্যাসটিকে এগিয়ে নিয়ে গেছে শেষ পর্যন্ত, এবং এই বিলু যার পরিবার পূর্ববঙ্গের এবং পশ্চিমবঙ্গে আসে, এবং তার জন্ম পশ্চিমবঙ্গে হওয়ার সত্ত্বেও পূর্ববঙ্গের প্রতি সেই অর্থে কোনো টান অনুভব না করলেও যখন সে পূর্ববঙ্গে কাজে যায়, কাজের সূত্রে যায়, তখন তার মনে হয় যে বাবার দাদুর ভিটে কিরকম ছিল সেটা দেখে আসি। এবং সেটা দেখতে গিয়ে তার আলাপ হয় বা পরিচয় হয় উজমা বলে একজন মেয়ের সাথে কাজের সূত্রে, এবং সেখানে গিয়েই তাদের অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেই সম্পর্কর পরিণতি দেখানো হয় যে তাদের বিবাহ হয় এবং তারা সুখে শান্তিতে ঘর সংসার করতে শুরু করে। এবং একজন হিন্দু এবং একজন মুসলিম সম্প্রদায়ের মধ্যেও যে সেই সময় প্রেম বা ভালোবাসা হওয়া সম্ভব বা হয়েছিল, সেই রূপটিও এখানে চিত্রিত করেছেন। অর্থাৎ আমার মনে হয়েছে যে যে ধর্মের ভিত্তিতে একটা গোটা দেশকে ভাগ করে দেওয়া হলো, এত মানুষ মারা গেল, এত মানুষের জীবনে এত কালো অন্ধকার ছায়া নেমে এলো, সেই ধর্মই কিন্তু আবার দুটো মানুষকে এক করে দিল, বা সেই ধর্মের উপরে গিয়ে মানুষ এবং মানুষের ভালোবাসা সমস্ত কিছুই এগিয়ে চলে, এগিয়ে যায়। আরো একটি বিষয়, সেটা হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে মরিচঝাপির কথা। মরিচঝাপির কথা আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না। যখন ভারত পাকিস্তান ভাগ হচ্ছে তখন বেশ কিছু মানুষ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসে, ক্যাম্প করে থাকা হয়, বিভিন্ন জায়গায় ঝোড়া ঝুপড়ি এইরকম করে থাকা হয়। যারা পূর্ব বাংলা থেকে একটা সময় পশ্চিমবঙ্গে আসে, এসে তাদের কোনো জায়গা হয় না, তারা আবার পূর্ববঙ্গে ফিরে যায় এবং সেখানেও তাকে বিতাড়িত করা হয়, বলে যে না আর অ্যাকসেপ্ট করা হবে না। তো সেই সময় তারা রেল লাইন বা বিভিন্ন জায়গায় ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করে। তারপর তাদেরকে পুনর্বাসন দেওয়া হয় দণ্ডকারণ্যে। দণ্ডকারণ্যে থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। তারপর তারা মরিচঝাপিতে যায়। তারা মনে করে মরিচঝাপিতে গিয়ে তারা সুখে থাকবে, সুখে শান্তিতে আবার নতুন করে শুরু করবে, যেখানে একদম শুরু থেকে শুরু করতে হবে সেই রকম একটি জায়গায় গিয়ে তারা আবার বসতি স্থাপন করে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখান থেকেও তাদের বিতাড়িত হতে হয়। আবার সেই সময় পশ্চিমবঙ্গের যে পার্টি ছিলেন সেই পার্টি কথা দিয়েছিলেন যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, মানে পলিটিক্যাল পার্টি, কিন্তু আলটিমেটলি যখন তারা ক্ষমতায় আসে তারা কিন্তু কোনো রকম কোনো তাদেরকে পুনর্বাসন দেয় না। এবং তাদের যে কি পরিস্থিতি হয়, যে একদল মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা প্রাণ হারাচ্ছে, তাদের নৌকো ডুবিয়ে দেওয়া হচ্ছে, সেখানে প্রচুর নারী মৃত্যু হচ্ছে, এই সমস্ত রূপ কিন্তু এই উপন্যাসে চিত্রিত হয়েছেন। আর তাছাড়া যেগুলো উচ্চ রয়ে গেল তার মধ্যে বলে রাখি, যখন পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় এসছে তখন বিভিন্ন ক্যাম্প করে মানুষদের থাকতে হয়েছে, তাদের নিদারুণ পরিস্থিতি, কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ সেখানে অনেক মেয়েকে ধরে নিয়ে গিয়ে পতিতা করা হয়েছে, অনেক নারীর প্রতি ভীষণ অত্যাচার করা হয়েছে। শুধুমাত্র এই দেশে না, ওই দেশেও, অর্থাৎ যখন পাকিস্তান মানে ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল তখন পাকিস্তানের বিভিন্ন কমান্ডার মেয়েদেরকে তুলে নিয়ে গেছে বা নারীদেরকে তুলে নিয়ে গেছে, অত্যাচার করেছে, নানান রকম সংস্কার তৈরি করেছে, করে তুলে নিয়ে যাওয়া বা হিন্দু দেখলেই তাদেরকে মেরে দেয়া, এই রকম ইতিহাস কিন্তু বাঙালির ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে। তো এই সবটা মিলিয়ে জলের উপর পানি। জলের উপর পানি এই নামটার ক্ষেত্রে লেখক বলেছেন এই ভূমিকায় যে মনের মানুষ সিনেমাটি সেই সময় হচ্ছিল, তো সেই জায়গা থেকেই জলের উপর পানির যে গানটা, সেই গানের প্রথম লাইনটি তিনি নিয়েছেন জলের উপর পানি। প্রথম লাইনটি না, প্রথম শুধু একটু অংশ তিনি নিয়েছেন জলের উপর পানি। এবং এই উপন্যাসটি লিখতে গিয়ে তিনি বিভিন্ন বইয়ের সাহায্য নিয়েছেন, তা তিনি এই উপন্যাসের শুরুতেই মানে ভূমিকাতেই উল্লেখ করেছেন। এবং তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন অতীন বন্দ্যোপাধ্যায়কে এবং প্রফুল্ল রায়কে। এছাড়াও অনেকের সাহায্য নিয়েছেন এই উপন্যাসটি লেখার জন্য। আর এই উপন্যাসটি আমাদের ইতিহাসকে বুঝে নিতে সাহায্য করে, ইতিহাসকে ভালোবাসতে সাহায্য করে। তো আপনারা অবশ্যই পড়ুন, অনুরোধ করব পড়ার জন্য। আমি জানি না যে আমি এই উপন্যাসটি সম্পর্কে সব কথা বললাম কিনা, কারণ আমি ডায়েরিতে লিখে রেখেছি বেশ কিছু পয়েন্ট করে, কারণ এই উপন্যাসটি এমন যেটা খাতা পেন ছাড়া ঠিক
পড়া সম্ভব না, মানে পড়া সম্ভব কিন্তু সেটা মনে রাখা বা সেটাকে নিজের করে নেওয়াটা আমার মনে হয় না সম্ভব বলে খাতা পেন ছাড়া, এবং অনেকটা সময় নিয়ে পড়াটা খুব দরকার এই উপন্যাসটি। মানে আমার ক্ষেত্রে অনেকে খুব তাড়াতাড়ি পড়তে পারে অনেক কিছু বিষয়। তো আজকে চলে যাব পরবর্তীতে নতুন উপস্থাপনায়, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আর যাওয়ার আগে আরো একটি কথা বলবো যে এর আগে একটি উপস্থাপনা আমরা আপলোড করেছিলাম, যেটা একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া হয়েছিল সেই মিউজিকটা মানে অনিচ্ছাকৃতভাবেই একটু বেশি হয়ে গেছে। তো আমাদের মনে হয়েছে যে একই উপস্থাপনা আবার আপলোড করব, কিন্তু আপনারা অনেকেই বলছেন যে একদমই শোনা যাচ্ছে না, একদমই শোনা যাচ্ছে না। তো সেই জন্য হয়তো বা আবারও ওই উপস্থাপনাটি আপলোড করার সিদ্ধান্ত নিতে পারি। আমরা জানিয়েছিলাম যে আমরা আর ওই উপস্থাপনাটি আপলোড করবো না, যেহেতু ওই কয়েকটি বই, কিন্তু আমার মনে হচ্ছে আরেকবার আপলোড করা উচিত আপনাদের জন্যই। তো আজকে চলে যাই, আপনারা কি চান সেটা যদি একটু কমেন্টে জানান খুব ভালো হয়। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি উপস্থাপনায়। তো এইটুকুই ছিল আপনাদের সাথে আমার মনের অনুভূতি শেয়ার করা। আজকে চলে যাই, পরবর্তীতে আবারও নতুন আরেকটি উপস্থাপনায় আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আমাদের আলোচনা, আমাদের চ্যানেল, আমাদের কি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে আমাদের আলোচনা শুনে নিতে পারেন। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা স্বপ্নময় চক্রবর্তীর কি কি উপন্যাস পড়েছেন, বা কোন কোন উপন্যাস বা গল্প প্রিয় চতুষ্পাঠী পড়েছেন কিনা, আর এই উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে তাহলে চলে যাই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। বিদায়।